সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার, শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, মোহাম্মদপুর থানাকে এজাহার নেয়ার নির্দেশ। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল, অধিকার আদায়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। অপরাধ করে কেউ পার পাবে না, রাজশাহীতে সেনাপ্রধান। রাষ্ট্র সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস। এবং 15 আগস্ট ঘিরে ষড়যন্ত্র হলে ছাত্র জনতা মোকাবেলা করবে বললেন মঈন খান। গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। নৌপথে ছদ্মবেশে পলায়নরত অবস্থায় গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিএমপি কমিশনার মইনুল হাসান জানান, নিউ মার্কেট থানার একটি মামলায় মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তখন থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। আর সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। গেল 5 আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশত্যাগের পর শেখ হাসিনার মন্ত্রিসভা সদস্য ও নেতারা আত্মগোপনে চলে যান। ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে করা মামলায় এজাহার হিসেবে গ্রহণ করতে রাজধানীর মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার মামলার আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন। গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান আবু সায়েদ নামে এক মুদি দোকানদার। মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। আবু সাহেব, উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে অধিকার আদায়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস। রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মানুষ হিসেবে সবার জন্য এক আইন ও এক সংবিধান বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ সবুজ। রাজধানীর লালবাগে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বিনিময়ের পর বৈঠক করেন হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে। বক্তব্যে তিনি বলেন, মুসলিম, হিন্দু কিংবা বৌদ্ধ নয়, সবাই মানুষ হিসেবে বিবেচিত। আইনের চোখে সবার অধিকার সমান। তাই ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহ্বান জানান ডক্টর ইউনূস। ক্ষোভের মধ্যে চলে যায় না, এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসেন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো সহ দেশের সংকটময় মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে নিতে সবার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিবেন, এটাই হলো বিষয়। ধন্যবাদ। এদিন মন্ত্রিপরিষদ বিভাগ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে ডক্টর ইউনূসের উপস্থিতিতে বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক আজম। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। 2009 সাল থেকে বিভিন্ন সময় গুম হওয়াদের সন্ধান ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে 3 দফা দাবি উত্থাপন শেষে সাংবাদিকদের তিনি বলেন,
গুমে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে। এই কয়েকদিনে মাত্র 3 জন গুম হওয়া মানুষ বের হয়ে এসেছে, কিন্তু বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক এবং প্রত্যেকটা আয়নাঘরের মতো যে গুম করা হয়েছে বন্দি তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা কেসকে প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয়। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। পুলিশ বাহিনীর কার্যক্রম স্বাভাবিক হলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সেনানিবাসে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে জানিয়ে তিনি বলেন, পুলিশ সম্পূর্ণভাবে কাজ শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। সেনাপ্রধান বলেন, দেশের 20 জেলায় 30টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। 20টা জেলায় মোট 30টা এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে। সেটা অবশ্যই একটাও কাম্য না, একটা হওয়া কোনো কাম্য না আমাদের কাছে। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। রাজশাহী বিভাগের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, সংখ্যালঘু ইস্যুতে এ অঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই মিলে কাজ করলে এমন সুন্দর পরিবেশ বজায় থাকবে। এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে, দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি। এখানে এই 8টা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা বজায় রাখতে হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। সারা দেশে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। রাজধানীর শাহআলী থানার কার্যক্রম জানবো ওবায়দুল হক মারুফের প্রতিবেদনে। এই মুহূর্তে আমি রয়েছি মিরপুরের শাহআলী থানার সামনে। শাহআলী থানায় আমরা দেখেছি যে ইতিমধ্যে জেনেছেন যে ঢাকার বিভিন্ন থানায় কার্যক্রম শুরু হয়ে গেছে। তারা থানার যে অফিসিয়াল কার্যক্রম তারা সীমিত পরিসরে শুরু করেছেন। ঠিক তেমনি শাহআলী থানাতেও সেই সীমিত অফিসিয়াল কার্যক্রম, বিশেষ করে যে সাধারণ ডায়েরি, সেই সাধারণ ডায়েরির কার্যক্রম শাহআলী থানায়ও সারাদিন চলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকার বিভিন্ন থানায় ইতোমধ্যে স্বল্প পরিসরে থানার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই শাহআলী থানার অন্তর্গত একজন বাসিন্দা। আমরা তার কাছ থেকে জানতে চাইব এই পরিস্থিতিতে কি দেখছেন, থানার এখন সিচুয়েশন কি চলছে এখানে। এখানে এসে দেখলাম যে আশেপাশে যারা আতঙ্কে ছিল তারা এখন আর আতঙ্ক নাই। পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় তারা কাজ করে যাচ্ছে এবং আমি আসার পরে দেখলাম যে 2-1 অধিবাসী বা অন্য কোনো সমস্যা আছে কিনা, তারাও এখানে অনেক ধরনের সহযোগিতা পাচ্ছেন। সারা দেশে মোট 639টি থানার মধ্যে 628টি থানায় ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে পুলিশ সদর দপ্তর আমাদের জানিয়েছে। সোমবার আমরা যে সদর দপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি পেয়েছি সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা মেট্রোপলিটন এলাকায় 110টি থানার মধ্যে 108টি এবং জেলার 529টি থানার মধ্যে 520টি থানার কার্যক্রম ইতিমধ্যে সীমিত আকারে শুরু হয়েছে। সব মিলিয়ে মিরপুর শাহআলী থানায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে পুলিশ ছাত্র জনতার মধ্যে যে একটা
যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যেই জনরোষ তৈরি হয়েছিল সেই জনরোষের কারণেই মূলত এই থানাগুলোতে বিক্ষুব্ধ জনতা বা দুষ্কৃতিকারী উভয় পক্ষ যুক্ত হয়েই এই সব থানাগুলোতে হামলা করে থাকতে পারে বলে এখনও বিষয়টি ধারণা করা হচ্ছে। বিষয়টি এখনও তদন্তের বিষয়, কারা থানাগুলোতে হামলা করেছে, কারা লুটপাট করেছে সে বিষয়টি অবশ্যই তদন্তে উঠে আসবে বলে আমরা আশা করতেছি। তবে এখন পর্যন্ত এই বিধ্বস্ত থানার মধ্যেই থানার এলাকাগুলো নিরাপত্তার জন্য থানার কার্যক্রম সীমিত পরিসরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সব মিলিয়ে মিরপুরের বেশ কয়েকটি থানা আশপাশের আমরা ঘুরে দেখেছি, শেষ পর্যন্ত আমরা শাহালি থানায় এসেও দেখেছি এখানে কার্যক্রম চলছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের অবশ্যই বিচার হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার রাজধানীর পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্য সহ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি আজকে বিজিবিতে যারা 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরে। এদিকে সাম্প্রতিক সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মনিরুল ইসলামের রিপোর্ট। সরকার পতনের দাবিতে সারা দেশই ছিল উত্তাল। ছাত্র জনতার ব্যাপক তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে। এরপরই দায়িত্বে আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক এই পথপরিক্রমায় ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন শেখ হাসিনা। তাকে উদ্বৃত্ত করে এমন তথ্য দেয় ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমস। এতে বলা হয় সেন্ট মার্টিন দ্বীপ লিখে না দেয়াতেই ক্ষমতা ছাড়তে হয়েছে হাসিনাকে। তবে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের এমন অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন পিয়েরে প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হাত নেই যুক্তরাষ্ট্রের। Any reports or rumors that the United States government was involved in these events is simply false. That is not true. This is a choice for and by the Bangladeshi people. We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. বাংলাদেশের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে মানবাধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বানও জানায় দেশটি। Any type of human rights issues here, the president has been very consistent in speaking loud and clear. এদিকে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চেয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বরাত দিয়ে এ তথ্য জানান মহাসচিবের দপ্তরের উপমুখপাত্র ফারহান হক। The current transitional body, and we hope that there will be continue to be an open, inclusive process of government formation, and that there can be a quick timetable for the restoration of democratic. মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। 15 আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সেই চক্রান্ত জাগ্রত ছাত্র জনতাই মোকাবেলা করবে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এদিকে শিক্ষার্থী আন্দোলন ঘিরে গণহত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। সুরায়া মনির রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে আহত ছাত্র জনতাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সেখানে চিকিৎসাধীন কয়েকজনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।
পরে মঈন খান সাংবাদিকদের বলেন, ছাত্র জনতা প্রমাণ করেছে অন্যায় করলে পার পাওয়া যায় না। বাংলাদেশের ছাত্রদের এই সংগ্রাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, আমরা এই বিশ্বাস করি। অন্তর্বর্তী সরকারকে গণ আন্দোলনের ফসল উল্লেখ করে ছাত্র জনতার চাওয়া পাওয়ার কথা মাথায় রেখে উপদেষ্টাদের কথা বলার পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা, তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। নির্বাচনে নাটক করেছিল, সেরকম কোনো নাটক করছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। দেখুন, একটি শব্দ বলবো, দুটি শব্দ বলবো, জাগ্রত জনতা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে চিঠি দিয়েছে বিএনপির প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড হয়েছে তা আন্তর্জাতিকভাবে তদন্ত প্রয়োজন। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি যেন আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। দেশে গণহত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে বলেও জানান আমির খসরু। গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার ব্যক্তি দল, এটা তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নাই। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এই দুজনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। বেশিরভাগ ট্রাফিক পুলিশই যোগ দিয়েছেন কাজে। এতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। তাদের সঙ্গে রাস্তায় দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। জাতির প্রয়োজনে রাজপথ না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। রিপোর্ট করেছেন রেজা খান। অভ্যুত্থান উত্তর সময়ে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে টানা কয়েকদিন এককভাবে দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। তবে ধীরে ধীরে পুলিশ কাজে যোগ দেওয়ায় পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। যোগ দিয়ে নতুন উদ্যমে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ছাত্রদের সহযোগিতায় তাদের দায়িত্ব পালন সহজ হয়েছে বলে জানান তারা। আজকে আপনারা দেখতেছেন সিগন্যালে আমরা চালাইতেছি, ওরা আমাদের হেল্প করতেছে। ছাত্ররা আছে আমাদের সাথে পাশাপাশি, আমরাও পাশাপাশি তাদের হেল্প করতেছি। এখন বর্তমান ভালো। সড়কে ট্রাফিক পুলিশের ত্যাগের কথা উল্লেখ করে তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা। আমাদের যেরকম অনেকে রেসপেক্ট করতেছি, কাজ করতেছি, ট্রাফিক পুলিশকে আমি খুব আমার মনে হয় তাদেরকে যদি এতটুকু রেসপেক্ট করা হয় তারা কিন্তু আরো ভালোভাবে কাজ করবে। আজকে মোটামুটি দেখতেছেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ চলে আসছে। এভাবে ধরে রাখছে দেখি সুন্দরভাবে গাড়ি করে এখনো চলতেছে। জাতীয় ঐক্য ধরে রাখতে রাজপথ না ছাড়ার কথা তুলে ধরেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা। যতদিন না একদম প্রপার ওয়েতে ওরা কাজ করবে ততদিন পর্যন্ত আমরা কাজ চালাই যাব। এই ঐক্যটা ধরে রাখার জন্য সবাই আমাদেরকে সাহায্য করবে। মাঠে আবার নামাবো, মাঠ আমরা কোনো সময় ছাড়বো না। সড়কে জনগণকে আইন মেনে চলতে বাধ্য করতে ছাত্রদের দেখানো পথ ট্রাফিক পুলিশকে অনুসরণের তাগিদ দেয় অনেকে। মানুষকে বাধ্য করছে যে ট্রাফিক আইন মেনে চলার জন্য। পরিবর্তিত নতুন পরিস্থিতিতে ছাত্র জনতার মধ্যে তৈরি হয়েছে গভীর ঐক্য। এর পাশাপাশি এই ঐক্যে ফাটল ধরাতে তৎপর রয়েছে ষড়যন্ত্রকারীরা। তাই কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে ছাত্র জনতার এই ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সবাই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানেও রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। শহরের মোড়ে মোড়ে দলগতভাবে কাজ করছে তারা। একই সঙ্গে বিভিন্ন সড়ক পরিষ্কারের কাজেও নানা বয়সী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। কুষ্টিয়া থেকে মিলন খন্দকার ও সিরাজগঞ্জ থেকে সোহেল রানার তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। এ যেন এক নতুন বাংলাদেশ, ট্রাফিক শূন্য কিংবা স্বল্প সংখ্যক ট্রাফিক সড়কে।
অথচ তবুও নেই কোনো যানজট। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গলদঘর্ম হচ্ছে কুষ্টিয়ার এই ক্ষুদে ট্রাফিকরা। বাংলাদেশের মানুষজন ট্রাফিক রুলস মেনে ভালোভাবে যেন চলাচল করতে পারে। কষ্ট করে দেশ স্বাধীন করছি, এখন যদি একটু দেশের কাজে না আসতে পারি তাহলে কেমন হয়। পুলিশরা এখন মাঠে নাই, এই জন্য আমরা স্টুডেন্টরা রোভার স্কোয়াডের পক্ষ থেকে আমরা পুলিশের পক্ষ থেকে সার্ভিসটা দিচ্ছি। একই সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকা ইট পাথরের টুকরা কিংবা পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ পরিষ্কারের দায়িত্ব মাথায় নিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আমাদের শহর, পরিষ্কার করার চেষ্টা করছে এবং আমরা ভবিষ্যতে সবসময় আমরা চেষ্টা করব। যত ময়লা আমাদের সামনে না আসুক, আমরা সেই কাজে নিয়োজিত থাকি। এদিকে বাংলাদেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করেছে উল্লেখ করে দেশকে রং তুলির ছোঁয়ায় রাঙিয়ে তুলছে সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। শহরের হাট পয়েন্ট, পৌরসভা রোড, পদ্মপুকুর, সবুজ কানন, স্কুল, কলেজ সহ বিভিন্ন স্থানে রং তুলির আঁচড়ে নানা গ্রাফিতি আর স্লোগান ফুটিয়ে তুলেছে তারা। যারা আসছে আমরা নিজেরাই দেশের সংস্কারের জন্য মাঠে নেমেছি। বর্তমান দেশের প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটাকে আমরা নতুন করে সাজিয়েছি। তারা বলছে শিক্ষার্থীদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ। সবার সহযোগিতা এবং অংশগ্রহণে সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটা হচ্ছে আমাদের। যেখানে আমরা আমাদের বাক স্বাধীনতা, আমাদের নিজস্ব মতামত দিতে পারবো, ন্যায়কে ন্যায় বলতে পারবো, অন্যায়কে অন্যায় বলতে পারবো। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। সদ্য পদত্যাগ করে আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন আহসান এইচ মনসুর। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রউফ তালুকদার পদত্যাগ করেন। দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় আধুনিক বেড পদ্ধতির সবজি চাষ করে সফল হয়েছেন কলাপাড়ার কৃষকরা। এলাকায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন মোকামে। কৃষি অধিদপ্তরের যথাযথ পরামর্শেই কৃষিতে ধারাবাহিক সফলতা আসছে বলে দাবি কর্তৃপক্ষের। কলাপাড়া থেকে গৌতম হালদারের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। নোনা জল আর অনুর্বর জমিতে কাঙ্ক্ষিত ফসল পেতেন না উপকূলের কৃষকরা। তবে কৃষিতে আধুনিক পদ্ধতি প্রবর্তিত হয় এখন উচ্চ ফলন পাচ্ছেন তারা। উঁচু বেড পদ্ধতিতে করলা, লাউ, মরিচ সহ বিভিন্ন জাতের সবজি চাষে সফলতা পেয়েছেন দক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়ার কৃষকরা। ইনশাআল্লাহ প্রশিক্ষণ পাইয়া, ইসি প্রকল্পের প্রশিক্ষণ পাইয়া মাঠে কোদাল দিয়া বেড করে উঁচু করে আমরা বেটের আকারে সবজি লাগাই। বৃষ্টিতে ওই কোদালের মাটি, সাহা মাটি ধোয় না, আর আমার কৃষি নষ্ট হয় না। আধুনিক প্রযুক্তিতে আমরা চাষাবাদ করি আর এতে আমরা লাভবান হই। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে উৎপাদিত সবজি নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি পাইকারের কাছে পৌঁছে দিচ্ছেন কৃষকরা। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য না থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে যে এই করলা চাষ হয়, আমরা সব জমিতে আমরা করলা চাষ করি বর্ষার সিজনে। করলা খেতে আমাদের খরচা হয়েছে 5 লক্ষ টাকা। আশা করি আমরা 20 লক্ষ টাকা এই করলা আমাদের ক্ষেত থেকে 20 লক্ষ টাকা করলা বিক্রি করতে পারবো। উপজেলার কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতির চাষাবাদে উদ্বুদ্ধ করায় এলাকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে দাবি এই কর্মকর্তার। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাটি করলা চাষের ক্ষেত্রে খুবই সম্ভাবনাময়ী। পূর্বে আমাদের কৃষকরা সনাতন পদ্ধতিতে জাস্ট ঝুল টেনে তারা করলা চাষ করতো, কিন্তু বর্ষা আসলে পুরা গাছ টাছগুলো সব ওয়াশ আউট হয়ে যেত। এসএসসিবি প্রকল্পের প্রশিক্ষণ এবং তাদের যে আধুনিক কৃষি কলাকৌশল, সেই বিষয়টি ব্যাপক ভূমিকা রেখেছে। সাথে আমাদের এসএসসিবি প্রকল্পের কৃষি বিপণন অঙ্গ রয়েছে, তারা তাদের ক্রেড সহ বিভিন্ন বুদ্ধি দিয়ে আমাদের কৃষক দলকে সহযোগিতা করতেছে। কৃষকের জ্ঞান, দক্ষতা এবং উদ্বুদ্ধকরণ প্রক্রিয়ার পাশাপাশি সরকারের ভর্তুকি অব্যাহত থাকলে গ্রামীণ অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষিতে মানুষের অংশগ্রহণ বাড়বে বলে দাবি বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। রাশিয়ার 1000 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে কুরস্ক অঞ্চল থেকে প্রায় 1.25 লাখ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রুশ কর্তৃপক্ষ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 10 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
টানা 2.5 বছর ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। এই সময় ইউক্রেনও পাল্টা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। দখল পাল্টা দখলের মধ্যে সপ্তাহখানেক আগে ট্যাঙ্কসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় সেনারা। 1 সপ্তাহ লড়াই করার পর অঞ্চলটির প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে বলে জানায় কিয়েভ। উদ্ভূত পরিস্থিতিতে কুরস্ক থেকে প্রায় 1.25 লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে মস্কো। রুশ ভূখণ্ডে অনুপ্রবেশের দায় ইউক্রেনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরো 10 ফিলিস্তিনি নিহত হয়েছে। 10 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 40,000 ছুঁই করছে প্রাণহানি। আহত হয়েছে 92,000-এর বেশি মানুষ। ওদিকে ইরানে গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার প্রতিশোধ নিতে সংকল্পবদ্ধ হামাস ও তেহরান। এর জন্য ইসরায়েলকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে তেল আবিব। এতে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করেছে যুক্তরাজ্য। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে 15 আগস্ট সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লিগ লা লিগা। অ্যাথলেটিক বিলবাও এবং গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুমের। একদিন পরে ফুলহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ। একই দিনে মাঠে নামবে লিভারপুল এবং আর্সেনাল। একদিন পর 17 আগস্ট শুরু হবে ইতালিয়ান লিগ সেরিয়া। সবার শেষে 24 আগস্ট থেকে শুরু হবে জার্মান লিগ বুন্দেসলিগা। আর 2024-25 মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব শুরু হবে আগামী 17 সেপ্টেম্বর। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। মোহাম্মদপুর থানাকে এজাহার নেয়ার নির্দেশ। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল। অধিকার আদায়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। অপরাধ করে কেউ পার পাবে না, রাজশাহীতে সেনাপ্রধান। রাষ্ট্র সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস। এবং 15 আগস্ট ঘিরে ষড়যন্ত্র হলে ছাত্র জনতা মোকাবেলা করবে বললেন মঈন খান। গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।